রুদ্র নামটা কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই নিতুর চোখে মুখে কাঠিন্য ভাবটা ছড়িয়ে যায়। সে কোনো প্রকার দ্বিরুক্তি না করে নির্ভীতেই লাইনটা কেটে দেয়। লাইন কাটার পর যেই না নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলতে যাবে ঠিক তখনই পুরো দম নিয়ে ফোনটা বাজতে শুরু করে। নিতু লাইনটা একবার কাটতে গিয়ে কাটলো না, কলটা রিসিভ করলো। ক্ষণেই রুদ্র কাতর কণ্ঠে বলে উঠল, প্লিজ নিতু, আমার একটা কথা বলার সুযোগ তো অন্তত দাও, ফোনটা কেটো না। নিতু কণ্ঠের তীক্ষ্ণতা প্রখর করে বলে, আমাকে ফোন করার সাহস আসে কোথা থেকে তোমার? হ্যাঁ, বলিনি আমি তোমার সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই? জান, শুধু একটা বার দেখা করো আমার সাথে প্লিজ, আমি সবটা ক্লিয়ার করে দেব, আমাকে বোঝানোর একটা সুযোগ তো দাও। দেখা করবে কি আবার থাপ্পড় খেতে? আর সকল বোঝাবুঝির পাট আমি আগেই চুকিয়ে নিয়েছি, এখন কিছু বোঝার নেই আমার থেকে তো একদমই না। নেক্সট। নিতুর কথার মাঝেই রুদ্র ফোরন কেটে বলে, আমি জানি আমি ভুল করেছি, এর জন্য আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমাও চাইছি। ক্ষমা মাই ফুট। এইসব নকল অভিনয় অন্যের সামনে গিয়ে করো, আমার সামনে না। আর যদি তুমি আমার নাম্বারে ফোন করেছো তাহলে আমার 2 মিনিটও লাগবে না তোমার নামে হ্যারাসমেন্টের কেস দিতে, মাইন্ড ইট। রুদ্রকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিতু ফোনটা কাটে, নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দিল। এই নিয়ে বোধহয় নিতু রুদ্রের মোট 5টি নাম্বার ব্লকে ফেললো, কিন্তু তবুও যুবকটির নতুন নাম্বার দিয়ে ফোন দেওয়া দেয় নিশ্চলতা নেই। নিতু দীর্ঘশ্বাস ফেললো, মোবাইলটা টেবিলের উপর রেখে ঘুরে দাঁড়ালো সে। ক্ষণেই আরিয়ানকে জাগ্রত অবস্থায় দেখে ভরকে গেল সে। আরিয়ান বিছানার ওপর শটান হয়ে বসে ভুরুযুগল একত্রিত করে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তেই তীব্র অস্বস্তি ঘিরে ধরে তাকে। সে সাথে ভাবনায় আসে, আরিয়ান কি তার কণ্ঠের শব্দে উঠে গেছে? কিছু কি শুনেছে সে? নিতু এক পলক আরিয়ানের দিকে তাকাতেই দেখতে পায় সে নিঃশব্দে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। আরিয়ান ওয়াশরুমে যেতেই নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাসায় এখন তেমন কোলাহল নেই, গত রাতেই সকলে যে যার বাসায় চলে গেছে। রয়ে গেছে শুধু 4 সদস্যের পরিবারটির সাথে আরিয়ান। নিত্যদিনের তুলনায় আজ একটু আগেই উঠে চুলো ধরিয়েছেন সাহেলা, দ্রুত কাজ শেষ করার আশায়। কিন্তু সে ঘুরে বালি। ঘড়ির কাঁটা 9টার ঘরে এসে স্থির হতে না হতেই গ্যাস ফুরিয়ে গেল। হাই হুতাশ বাড়ল তার মনের। ঘরে নতুন জামাই কখন না কখন উঠে পড়ে, সময় মতো নাস্তা সামনে পেশ করতে না পারলে কি এক বিড়ম্বনাতেই না পড়তে হবে তাকে। হাই হুতোষ করতে করতেই তিনি সেই জালেই কোনো মতে রান্না শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নিতু ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখে সকলে খেতে বসে পড়েছে। নিতু আর চোখে একবার আরিয়ানকে দেখল, সে মিজান সাহেবের পাশের চেয়ারে বসেছে। টুকটাক কথা চলছে দুজনের মাঝে। আকস্মাৎ আরিয়ান চোখ তুলে তাকাতে দৃষ্টি মিলল তাদের। জড়তা ও সংশয় কাটাতে নিতু দ্রুত দৃষ্টি সরিয়ে বলল, মা, পার্সিয়া কোথায়? সালেহা আরিয়ানের প্লেটে খাবার সাজাতে সাজাতে বলল, স্পৃহার কাছেই হয়তো হবে, রাতে ওর সাথেই ছিল। রাতে খেয়েছিল ও? সালেহা নিতুর দিকে তাকিয়ে বলেন, অন্যের হাতে আজ পর্যন্ত খেয়েছে যে জিজ্ঞাসা করিস? তুই কালকে ওকে খাবার দেশনি, সে খায়ওনি, তাই বলে ওকে জোর করে কিছু খাওয়াবা না? উফ, কি যে করো না, আমি না থাকলে তো ওকে না খাইয়ে মারবা। সালেহা কিছু বলতে নিলেও মিজান তাকে চুপ করিয়ে দেন। অতঃপর সে মৃদু স্বরে নিতুকে বললেন, তোমার মা আর স্পৃহা অনেক চেষ্টা করেছিল খাওয়ানোর, ও খায়নি, তুমি যাও এখন, ওকে গিয়ে খাবার দিয়ে আসো। নিতু মাথা দুলিয়ে সম্মতি জানালো। অতঃপর রান্নাঘরে গিয়ে পার্সিয়ার জন্য বরাদ্দ করা পাত্রে খাবার নিয়ে ছুটল স্পৃহার রুমের দিকে। এতক্ষণ ধরে আরিয়া নীরব দর্শক হয়ে সবটা দেখছিল। পার্সিয়াকে তা জানা কৌতূহলী মনে জাগ্রত হলেও তা প্রকাশ করল না, সে নীরবে খাওয়ার দিকে মনোযোগ দিল। আরিয়ান রুমে আসতেই সর্বপ্রথম তার চোখে পড়ল কৃষ্ণ ধূসর রঙে আবৃত লোমশ বিড়ালটির দিকে। সে বিছানার ঠিক সামনে বসেই লেজ দুলিয়ে খাবার খাচ্ছে, আর নিতু হাঁটু মুড়ে বসে অতি আদরের সহিত তার লোমশ পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মিষ্টি হেসে বিড়বিড় করে কি যেন বলছে। বিড়ালটি আদৌ কথা বুঝছে কিনা কে জানে, কিন্তু মিনিট 2 পরপর মৃদু স্বরে ডাকছে আর মাথা হেলিয়ে দিচ্ছে নিতুর দিকে। বিড়ালটির খাওয়া শেষ হতেই নিতু সন্তর্পণে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসে। পরক্ষণে দরজার দিকে চোখ যেতে আরিয়ানের সাথে তার পুনরায় দৃষ্টি অদল বদল হয়। আরিয়ান বলল, তুমি বিড়াল পালো? নিতু দৃষ্টি নত করে মিনমিনে কণ্ঠে বলল, হ্যাঁ, পার্সিয়া ওর নাম। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ওকে রুম থেকে বের করো। আরিয়ানের কথায় নিতু হতবিহ্বল দৃষ্টিতে ওর দিকে তাকায়। বের করবো মানে? কেন? আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই পার্সিয়া উচ্চস্বরে ডেকে ওঠে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আরিয়ানের দিকে, যার অর্থ আরিয়ানের কথা তার মোটেও পছন্দ হয়নি। আরিয়ান ভুরু কুঁচকে তাকায় পার্সিয়ার দিকে। মনে মনেই তীব্র বিরক্তি প্রকাশ করে সে। তিক্ত কণ্ঠে বলে, আমার প্রবলেম আছে। আপনার প্রবলেম আছে বলে কি আমি ওকে বের করে দেব? আজব, আপনার প্রবলেম হলে আপনি রুমের বাইরে যান। আমি তোমার স্যার, ভুলে যেও না, তুমি আমার কথা মানতে বাধ্য। নিতু মুখ বাঁকিয়ে বলে, সেটা ভার্সিটিতে, ভার্সিটির বাইরে আপনি আমার স্যার নন এবং আমিও আপনার কথা শুনতে বাধ্য নই। উপরন্তু এটা আমার বাসা, এখানে আমার রাজত্ব বেশি, আপনার না। এটুক শেষ করে দিয়া দেই, তারপরে নিউজটা করে যাইবে।
ওটা পরে দিন। আরিয়ান বিতৃষ্ণায় চ উচ্চারণ করার মতো শব্দ করে সূক্ষ্মাগ্র দৃষ্টিতে নিতুর পানে তাকায়। নিতু সেই দৃষ্টি অগ্রাহ্য করে বিছানায় বসে পার্সিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আরিয়ান বিরক্তি করতে যাবে তার আগে স্পৃহা এসে বলে, আপু একটু এদিকে আয় তো, মা তোকে ডাকছে, যা তুই, আমি আসছি। স্পৃহা যাওয়ার আগে আরিয়ানের দিকে তাকিয়ে ছোট্ট হাসি দিয়ে বলে, ভাইয়া আপনার কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আম্মু বলেছে আপনার যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে। তাই নাকি? হ্যাঁ। আরিয়ান এক পলক নিতুর দিকে তাকিয়ে বলে, তা সমস্যা আছে একটা, তোমার আপু। কথার মাঝে নিতু ফোড়ন কেটে একটু চেঁচিয়েই বলে, এই তোকে বললাম না যেতে, আমার কোনো কথাই তো শুনিস না। কথাটা বলেই দ্রুত নিতু উঠে দাঁড়ায়। আরিয়ান বা স্পৃহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্পৃহার কোলে পার্সিয়াকে দিয়ে এক প্রকার টেনেই নিয়ে গেল নিজের সাথে। তবে যাওয়ার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকাতে ভুলল না। আরিয়ান তাতে তাচ্ছিল্য হেসে রুমে প্রবেশ করলো। বিছানায় বসে রুমের চার দেওয়ালে চোখ বুলাতেই দৃষ্টি স্থির হলো মন কাড়ার মতো বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের পোর্ট্রেটের ওপর। রং তুলি সংমিশ্রণে খুব নিখুঁতভাবেই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, জীবন্ত লাগছে। আরিয়ান ভুরু কোঁচকালো। চিত্রগুলো মোটেও বাজার থেকে কেনা মনে হচ্ছে না। সে ভালো মতো এদিক সেদিক চোখ বুলাতেই দেখতে পেল কাঠের আলমারির এক চিপা দিয়ে উকি মারছে বেশ কিছু শুভ্র ক্যানভাসের দল। স্টাডি টেবিলের ওপর হামাগুড়ি খাচ্ছে কিছু সংখ্যক রঙের টিউব, কৌটা আর ব্রাশ। আরিয়ান বিড়বিড় করে বলে, মেয়েটার মধ্যে আর কত রহস্য আছে কে জানে, তবে তারা আকার হাত সত্যি প্রশংসনীয়। রূপ রং সৌরভের স্মৃতির বার্তাবাহক ফাল্গুনকে বিদায় জানানো হয়েছে বহু পূর্বেই। চৈত্রের রৌদ্রোজ্জ্বল রক্তিম প্রভাতের অপার্থিব সৌন্দর্যে শুরু হচ্ছে দিনগুলো। মাধবীলতার মোহ ঘুরে বেড়াচ্ছে অনিলে। এমনই এক তপ্ত দুপুরে ঘর্মাক্ত শরীর নিয়ে জাবির শহীদ মিনারের সিঁড়িতেই আড্ডায় মেতে উঠেছে বন্ধুমহলের সকলে। তবে আজ বন্ধুমহলের আড্ডায় মন নেই একজনের। সে হারিয়ে আছে আপন ভাবনাতে। হঠাৎ পাশ থেকে তার উদ্দেশ্যে কেউ বলে ওঠে, এই নিতু, কোন ভাবনাতে ডুবে আছিস? কখন থেকে দেখছি কোনো কথাই বলছিস না। নিতু নিজ ভাবনা থেকে বেরিয়ে এসে নিধির উদ্দেশ্যে বলে, আরে না এমনি। বিপরীত পাশ থেকে মাহিন বলে, গত সপ্তাহের একদিনও ভার্সিটিতে আসিস নাই কেন? তার উপর এমন মনমরা হয়ে বসে আছিস। বুঝলাম ভার্সিটিতে আসিসনি রুদ্রর জন্য, কিন্তু এখন কি মনমরা হয়ে বসে আছিস ওর জন্যই? নিধি মাহিনের মাথায় একটা চাপড় দিয়ে বলে, রুদ্রর কথা তুলস কেন হারামি? মরার শখ জাগছে? কথায় কথায় মাহিন ও নিধির খুনসুটি ঝগড়া বেঁধে যেতেই কেয়া আর সামি ওদের দুজনকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আর নিতু, সে তো এক ধ্যানে তাকিয়ে থাকে প্রবেশ দুয়ার দিয়ে আসতে থাকা কালো গাড়িটার দিকে। দুই ধারের কাচ উঠিয়ে রাখা সত্ত্বেও নিতু জানে ভেতরে বসে থাকা মানুষটিকে। মানুষটি কেউ নয়, বরং আরিয়ান। শেষ তার দেখা মিলেছিল পরশুদিন চলে যাওয়ার সময়। সেদিন রুম থেকে বের হয়ে যাওয়ার পর নিতু ভুলেও ওই রুমে যায়নি। রাগ জমেছিল তার ওপর। অবশ্য আরিয়ানও তার খোঁজ করেনি। তবে বিকালে আরিয়ান চলে যাওয়ার সময় সাহেলা এক প্রকার টেনে এনেই নিতুকে তার সম্মুখে দাঁড় করিয়েছিল। দুজন দুজনের সামনে দাঁড়ালেও কোনো কথা হয়নি কিঞ্চিত পরিমাণ। আরিয়ান নীরবেই বিদায় নিয়েছিল তার থেকে। অতঃপর তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। আরিয়ান গাড়ি পার্কিং এরিয়ার কাছে চলে যেতেই হাওয়ায় মিলিয়ে যায়। নিতু এবার সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে নিধি, মাহিন, কেয়া ও সামির দিকে তাকায়। নিধি ও মাহিনের ঝগড়া ইতি টানার পর মুহূর্তেই স্পর্শী কোনো প্রকার ভূমিকা ছাড়াই উঠে বলে, আমার বিয়ে হয়ে গেছে। কথাটা সকলের কর্ণধারে এসে বাড়ি খেতেই সকলে গোলগাল দৃষ্টিতে নিতুর দিকে তাকায়। নিধি ভরাট কণ্ঠে বলে, তোর কি নামের পাশে বিবাহিত মহিলা ট্যাগ লাগানোর শখ যাচ্ছে, নাকি মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে টাল হয়ে আছিস, কোনটা? সামি বলে, তুই কি রুদ্রের বিরহে উন্মাদ হওয়ার প্রস্তুতি নিচ্ছিস নাকি? লক্ষণ তো ভালো না। নিতু শীতল কণ্ঠেই বলে, বারবার রুদ্রকে এসবের মাঝে আনা বন্ধ কর। ও আমার লাইফে জাস্ট একটা আবর্জনা ছিল, যা আমি প্রথমে ধরতে না পারলেও পরে পেরেছি এবং ছুঁড়েও ফেলেছি। এখন সেই চ্যাপ্টার ক্লোজড। আর রইল বিয়ের কথা। সত্যি আমার বিয়ে হয়ে গেছে। বিশ্বাস না হলে মাকে ফোন দিয়ে দেখ। নিতুর কথা শুনে সকলে থ মেরে বসে থাকে। হতবিহ্বল চাহনিতে একে অপরের মুখে চাওয়াচাই করতে থাকে। তাদের বোঝা হয়ে গেছে নিতু তাদের মিথ্যে কথা বলছে না, কিন্তু তাও সব যেন কোথাও একটা জটলা পাকিয়ে যাচ্ছে। নিতু নীরবেই তাদের পর্যবেক্ষণ করে চলেছে। নিজেদের বিস্ময় কাটিয়ে নিধি আর সামি একত্রে জিজ্ঞাসা করে, কাকে বিয়ে করেছিস তুই? সে কি করে আর কিভাবে বিয়ে হলো তোদের? মানে কিভাবে কি? আমার যার সাথে বিয়ে হয়েছে তোরা তাকে চিনিস। কথাটা বলে নিতু থামে। সকলে এবার বিভ্রান্তিতে পড়ে যায়। বুঝে ওঠার চেষ্টা করে তাদের চেনা জানা এমন কোন ব্যক্তি যার সাথে নিতুর বিয়ে হতে পারে। হাজারটা সমীকরণ মিলিয়েও যখন কারো নিকটেই উত্তর ধরা দিল না,
তখন তারা নিতুকে ওই ব্যক্তি সংক্রান্ত প্রশ্ন করার জন্য উদ্যোগী হলো, কিন্তু সেই সময় কেউ ঝড়ের গতিতে এসে হাজির হলো তাদের সামনে। মুহূর্তেই নিতুর এক হাত হাতের মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বলল, অবশেষে তুমি এসেছো। আকস্মাৎ কারো উদ্বিগ্ন কণ্ঠ শুনে নিতু চোখ তুলে তাকায়, কিন্তু পর মুহূর্তেই রুদ্রকে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সে এক ঝটকায় নিজের হাত রুদ্রর হাতের মুঠোর থেকে সরিয়ে নিয়ে কাট গলায় বলে, হোয়াট দ্য হেল, তোমার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? রুদ্র নিষ্প্রভ চোখে তাকিয়ে বলে, আর কতদিন এভাবে রাগ করে থাকবে? অনেক তো হলো, এবার একটা সুযোগ দাও আমাকে আমার কথা বলার। নিতু ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, তোমার কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, চলে যাও এখান থেকে, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, আমিও এখানে সিন ক্রিয়েট করতে আসিনি, শান্তিপূর্ণভাবে কথা মিটমাট করতে এসেছি। সবকিছু তো আগেই মিটমাট হয়ে গেছে, এখন নতুন করে কি মিটমাট করবে? তুমি প্লিজ একটু ওই দিকটা চলো, আমরা আলাদাভাবে কথা বলি। নিতু দাঁতে দাঁত চেপে বলে, ওই দিকটা কেন? নীরব জায়গা দেখে আবার রনি কথার মাঝেই ফোরন কেটে বলে, প্লিজ নিতু, মানছি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি অমন নই, আমি ইচ্ছে করে সেসব করিনি। হঠাৎ কেয়া বলে ওঠে, আপনার কি আমাদেরকে আহাম্মক বলে মনে হয়? আপনি বলবেন আমি অমন নই তেমন নই, আর আমরাও নাচতে নাচতে তা মেনে নেব। কেয়ার সাথে তাল মিলিয়ে সামি বলে, আপনাকে আমাদের চেনা হয়ে গেছে ভাইয়া, তাই দয়া করে এই থার্ড ক্লাস অ্যাক্টিং আমাদের সামনে করতে আসবেন না। রুদ্র বলে, তোমরা আমায় ভুল বুঝছো। নিতু দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ঠিকটা বুঝছে কে? নিতু প্লিজ একটা সুযোগ দাও কথা বলার। নিতু প্রত্যুত্তর না করে ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায়। নিধি পাশ থেকে এগিয়ে এসে নিতুর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, একবার গিয়ে তো দেখ কি বলতে চায়। তুই সাথে না যাওয়া পর্যন্ত এই ব্যাটার ঘ্যানঘ্যানানি থামবে না তো। আর আমরা তো আশেপাশেই আছি, এবার উল্টাপাল্টা কিছু করলে গণধোলাই খাইয়ে ছাড়বো, চিন্তা করিস না। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, নিঃশব্দে হেঁটে যায় সামনে। তা দেখে হাসি ফুটে ওঠে রুদ্রর মুখে। শহীদ মিনার থেকে কিছুটা দূরত্বেই নিম গাছের অধস্তনে দাঁড়িয়ে আছে রনি আর নিতু। আশেপাশে তেমন একটা মানুষজনের আসা যাওয়া নেই, নীরব এবং কোলাহলমুক্ত পরিবেশ। মৃদু বাতাসের সাথে ভাসছে শালিকের মিষ্টি কলধ্বনি। পরিবেশটা মন ভালো করার মতো হলেও রুদ্রর উপস্থিতির জন্য সবটাই তিক্ততায় পরিপূর্ণ লাগছে নিতুর। এই মানুষটার ছায়াও এখন সহ্য হয় না তার, তীব্র রাগ হয়। রুদ্রের প্রতি নয়, বরং নিজের প্রতি এবং নিজের সিদ্ধান্তের প্রতি। কোন আক্কেলে সে এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল কে জানে।